বিশ্ববিদ্যালয়ে একটা লাইভ কনসার্ট আছে দের। সারাদিন অফিস সামলে গান নিয়ে মাথা ঘামানোর সময় পায় না তে। তবে যতই বিজি থাক না কেন, গান সে ছাড়বে না। মন খারাপের সময়গুলোতে এই গানই ছিল একাকিত্ব ঘোচানোর একমাত্র সঙ্গী। তাই বাবার দেওয়া দায়িত্ব সামলেও নিজের কেরিয়ারে মন দেবে। অফিসের সমস্ত কিছু অনেকটা গুছিয়ে এনেছে তে। জাঙ্কুক এখন পুরোপুরি রাজনীতি নিয়ে ব্যস্ত। দায়িত্ব থেকে রেহাই পাওয়ার পর থেকে সে আর এই দিকে মারায়নি। তে ইদানিং চোখে চোখে রাখছে জাঙ্কুককে। অফিসের রেসপন্সিবিলিটি থেকে মুক্ত হওয়ার পর থেকে সে যেন একটু বেশি বেপরোয়া হয়ে উঠেছে। সকাল থেকে সুগার কোনো পাত্তা নেই। ছেলেটা হুট করেই নিখোঁজ হয়ে গেছে, মোবাইলও বন্ধ। এক আঙুলের সাহায্যে কপালের মাঝখানে হালকা মেসেজ করে দেওয়ালে ঝুলানো ঘড়ির দিকে তাকালোতে। ঘড়ির কাঁটা 12টার ঘর পেরিয়ে গেছে অনেক আগেই। চেয়ার থেকে উঠে গ্লাস সাথে দেওয়ালের সামনে গিয়ে দাঁড়ালোতে। কপালে চিন্তার ভাঁজ পড়েছে কয়েকটা। আজ সকাল থেকে সুগা জাঙ্কুকের ওপর নজর রাখছিল। জাঙ্কুক কিছু করেনি তো? চিন্তাটা মাথায় আসতেই তে কয়েকবার মাথা হালকা ঘোরালো। জাঙ্কুক সুগার কিছু করবে না তো? সে খুব ভালো করেই জানে। মোবাইলে রিংটনে ভাবনা থেকে বেরিয়ে এলোতে। দ্রুত পায়ে গিয়ে কল রিসিভ করলো। হ্যালো ম্যাম, আমি সুগা বলছি। হ্যাঁ, তুমি কোথায়? মোবাইল বন্ধ কেন তোমার? আর এটা কার নাম্বার? সুগা তের একসাথে কথাগুলো শুনে, সবকটা প্রশ্ন শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। সুগার ফোনটা বন্ধ হয়ে গেছে ম্যাম। তুমি ঠিক আছো তো? জি ম্যাম। কোনো নিউজ পেলে? স্যারের সাথে ওই দিন হোটেলে যে মেয়েটার ছবি ছিল সেই মেয়েটার খোঁজ পেয়েছি ম্যাম। মেয়েটি ওই হোটেলের বার সিঙ্গার। মানে আসলে ম্যাম, আমি কিছু একটা বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছি। কথাটা বলা ঠিক হবে কিনা বুঝে উঠতে পারছি না। যা বলার সরাসরি বলো, শান্ত গলাইতে বলল। আসলে ম্যাম, ওই দিন মেয়েটা স্যারের সাথে ছিল। তে চোখ বন্ধ করে কয়েকবার শুকনো ঢোক গিলল। সুগা নিচেও চুপ করে আছে। তেকে সময় দিচ্ছে নিজেকে সামনে নেওয়ার জন্য। তে কয়েকবার জোরে শ্বাস নিয়ে শান্ত অথচ ভয়ঙ্কর গলায় বলল, ওটা যেখানেই থাকুক না কেন তুলে নিয়ে আসো সুগা। ওকে ম্যাম। সুগা ফোন রাখতে চেয়ারে গা এলিয়ে দিল তে। জাঙ্কুককে নিয়ে কিছু ভাবতে ইচ্ছে করছে না। সামনে অনেক ভয়ঙ্কর সত্যি অপেক্ষা করছে। এখন ভেঙে পড়া চলবে না। বোকাম অসহায় চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের অবশ্য সেদিকে কোনো খেয়ালই নেই। সে নিচু মনে ল্যাপটপে কিছু একটা করছে। মেয়েটা এখনো বাঁচিয়ে রেখেছ কেন বোকাম? জাঙ্কুক হিমশীতল গলা শুনে কেঁপে উঠল বোকাম। কয়েক দফা ঢোক গিলে চিন্তা করলো, মেয়েটাকে মারার কথা কবে বলল? গরিবের ঘরের মেয়ে স্যার, অন্ধ বাবার মেয়ে সে। মেয়ে ছাড়া আর কেউ নেই সে বাবার। জাঙ্কুক চেয়ারে হেলান দিয়ে শান্ত চোখে তাকালো বোকামের দিকে। কয়েক পলক তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, সুগা আছি বোকাম, আমি আছি বোকাম। বোকাম আর কিছু বলল না। জাঙ্কুক বাঁকা হেসে বলল, চিন্তা করো না বোকাম, আমার ইচ্ছাকৃত ফেলে রাখা কাজগুলো তোমার ম্যাম করে দেবে। বোকামের মাথা নেড়ে চলে গেল। বোকাম বের হতেই আরেম হন্তদন্ত হয়ে জাঙ্কুকের কেবিনে ঢুকলো। বাবার এমন অস্থির ফেস দেখে মুচকি হাসলো জাঙ্কুক। আরেমের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, রাস্তায় ইনভেস্টিগেশন করে পালিয়ে এসেছো নাকি? এখানে দৌড়াচ্ছ কেন? আরেম ছুটে গেলেন, দাঁত কিরমির করে বলল, বাবা হয় তোমার, বাবাকে ইফটিজিং করতে লজ্জা করছেন তোমার? লজ্জা কেন করবে? কাল থেকে তুমি গার্লস হোস্টেলের সামনে দাঁড়িয়ে থাকবে। 1 সপ্তাহের মধ্যে বিয়ে তোমার ওইখানেই দেব। ওখানে দাঁড়িয়ে মেয়ে পছন্দ করবে,
যাকে পছন্দ করবে সেই আমার মা হবে। আরিম চাঙ্কুকের দিকে বিস্ময়ে চোখে তাকালো। বিস্ময়ের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এই ছেলের জন্য। এখন নাকি তাকে বখাটে ছেলেদের মতো গার্লস হোস্টেলের সামনে দাঁড়িয়ে মেয়ে খুঁজতে হবে। আরিমি আর কথা বাড়ালো না। এই অসভ্য ছেলে যখন তখন ইজ্জতে দফা রফা করে দিতে পারে। আমার কিছু টাকা লাগবে চাঙ্কুক। আমি জানি আব্বু, চিন্তা করো না, তোমার বিয়ে আমি সম্পূর্ণভাবে দেব। আমার একমাত্র বাবার বিয়ে বলে কথা, তুমি বরং পার্লারে গিয়ে হালকা একটা ফেসিয়াল করে এসো। আরেন বুঝলেন ছেলে তার কথা শুনবে না, বাধ্য হয়ে চলে গেলেন বাসায়। জিন হতাশ হয়ে কাঁদছে। 1 মাসের মধ্যে টাকা দিতে না পারলে তাকে জেলে যেতে হবে। বারবার থেকে অভিশাপ দিয়ে যাচ্ছে। এদিকে ছেলে উঠে পড়ে লেগেছে তার বিয়ে করানোর জন্য। জিন যাই করুক না কেন, সে তো জিনকে ভালোবাসে। জিনের জায়গা অন্য কাউকে সে কোনো দিনও দেবে না, দিতে পারবে না। এতে জিন একা একটা যন্ত্রণা ভোগ করতে পারবে না, তার সমান ভাগিদার সে নিজেও হবে। চাঙ্কুক বুঝে শুনে এসব করছে। সে কষ্ট পাবে যেন তাকে আবার বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছে। না জানি কোন ভুলের শাস্তি দিতে ছেলেকে এরকম হতে হয়েছে। চাঙ্কুক শান্ত চোখে তাকিয়ে রইল তার বাবার যাওয়ার দিকে। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, তুমি ভুল করছো বাবা। কাছের মানুষকে না চেনার ভুল যখন করছো, শাস্তি তো তোমাকে পেতেই হবে। তের টর্চার রুমে একটা মেয়েকে বেঁধে রাখা হয়েছে। তে মেয়েটার সামনে একটা চেয়ারে আয়েশ করে বসে আছে। থেমে থেমে গুনগুন করে কিছু একটা গাইছে। মেয়েটার গান ফিরতে না দেখে এবার বিরক্ত চোখে তাকালো তে। সুগার দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, এর জ্ঞান কেন ফিরছে না সুগা? আমি বালতি ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। সুগা তের দিকে তাকালো। তে হুকুমের অপেক্ষায় এসেছিল। তে হুকুম পেতেই বালতি শুদ্ধ পানি মেয়েটার মুখে ঢাললো। কয়েক সেকেন্ডে পিটপিট করে চোখ মেলল সে। তে পা নাচিয়ে শরীর দুলিয়ে মেয়েটিকে বরফ করছে। আমাকে এখানে কেন আনা হয়েছে? মেয়েটা কর্কশ গলা শুনে বাঁকা হাসলো তে। চোখ বন্ধ করে সুগার দিকে তাকালো। আমি, ইয়েস ম্যাম। ওর মুখটা ভেঙে দাও, বিশেষ করে বা পাশটা। আমি ইশারা করতেই একটা পালোয়ান সাইজের মেয়ে এসে মেয়েটার মুখে পর পর কয়েকবার আঘাত করল। মুখের বা পাশটা থেতলে যেতেই আমি থামিয়ে দিল। মেয়েটা চিৎকার করে আর্তনাদ করছে। তে নিজের চেয়ার থেকে উঠে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো এবং ঝুঁকলো। 5 আঙ্গুলের সাহায্যে থুতনি উঁচু করলো। তের চোখ মুখ ভয়ঙ্কর লাল হয়ে আছে। তে মেয়েটার গাল চেপে ধরে তাতে দাঁত চেপে বলল, আমার ব্যবহার করা জুতা গুলো কারখানাতে এক জোড়া বানানো হয়, যাতে অন্য কেউ এই মডেল ইউজ করতে না পারে। আর তুই সেই আমার নামে দলিল করা একমাত্র বরের বুকে মাথা রেখে ঘুমাস? সাহস আছে মায়েরি, তোর এই শরীর আমি আস্ত রাখবো না, ভাবলে কি করে? মেয়েটা এতক্ষণ যন্ত্রণায় আর্তনাদ করছিল। এবার তের দিকে তাকিয়ে করুণ হাসলো, ব্যঙ্গাত্ম গলায় বলল, তাহলে তো আপনার সেই দলিল করা একমাত্র বরের বুকটা ধ্বংস করতে হয়। সে নিজেও তো অন্য একটা মেয়ের দ্বারা এনজয় হয়ে গেছে। মেয়েটার কথা শেষ হতেই তার কপাল বরাবর একটা গুলি এফোর ওফোর করে দিল। চাঙ্কুক বন্দুকের নলের ওপর ফু দিয়ে বাঁকা হাসলো। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না। চোখে চোখে কথা হবে, ছোটে ছোটে নাড়া দেবে, ভালোবাসাবাসি আর হবে না। শত রাত জাগা হবে, থালে ভাত জমা হবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে। এই মন ভেঙে যাবে জানো না? আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিনই যাবে না।
চাঙ্কুকের গান শুনে চোয়াল শক্ত করে নিলতে রাগে হাত মুঠো করে ফেললো। দাঁতের দাঁত চেপে চোখ বন্ধ করে নিজের হাতের পিস্তলটা শক্ত করে ধরল। রাগে মাথা দপদপ করলেও ফোঁস করে সে শ্বাস ফেললো, স্বাভাবিক করলো নিজেকে। সুখা সহ বাকি সবাই অসহায় চোখে তাকিয়ে আছে দুজনের দিকে। তে পিছনে ঘুরতেই দেখলো চাঙ্কুক তার থেকে ঠিক 3 হাত দূরে তার দিকে এগিয়ে আসছে সে। একটা গুলি চাঙ্কুকের বুকের বাঁ পাশ ভেদ করতেই থেমে গেল চাঙ্কুক। অবাক চোখে তাকালো তের দিকে। সবাই স্তব্ধ হয়ে তের দিকে তাকিয়ে আছে, অথচ তে সম্পূর্ণ শান্ত। এখনো হাতের পিস্তল চাঙ্কুকের দিকেই তাক করে আছে। চাঙ্কুক সাদা শুভ্র পাঞ্জাবি মুহূর্তে রক্তিম বর্ণ ধারণ করেছে। বুকের দিকে একবার তাকিয়ে আবার তের দিকে তাকালো চাঙ্কুক। রক্তিম চোখ দুটো ছলছল করলেও মুখে তার মুচকি হাসি। তে এগিয়ে গেল চাঙ্কুকের দিকে। চাঙ্কুক হাঁটু মুড়ে বসে পড়েছে ততক্ষণে। সবাই যেন একটা ঘোরের মধ্যে আছে। তে চাঙ্কুকের সামনে বসে তার গালে হাত রাখলো, কপালে চুমু খেয়ে কানের কাছে ফিস ফিস করে গাইলো, ভালোবাসাবাসি থাকো তুমি দূরে, কাছে এলে চলে মন না পাওয়া, আগুনেতে ধুকে ধুকে পড়ে থাকো তুমি। তে বেরিয়ে যেতেই চাঙ্কুক ঢলে পড়ল। আমি সুগা স্যার বলে চিৎকার করে এসে চাঙ্কুককে আঁকলে ধরল। গাড়ি বের করো বাহাদুর। ততক্ষণে চাঙ্কুকের চোখ বন্ধ হয়ে গেছে। চাঙ্কুককে হসপিটালে শিফট করা হয়েছে। খুব গোপনে ট্রিটমেন্ট করা হচ্ছে চাঙ্কুকের। সুগা এখনো নিজের ঘর থেকে বেরিয়ে আসতে পারেনি। তে এমন কিছু করবে তার স্বপ্নেও ভাবতে পারেনি সে। বোকাম চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায়, শূন্য দৃষ্টিতে অপারেশন থিয়েটারের দিকে তাকিয়ে আছে। আর এই মেয়েকে কেউ জানায়নি। বিষয়টাকে কোনোভাবে মিডিয়ায় ফাঁস হতে দেওয়া যাবে না। চারিদিকে শত্রুর অভাব নেই। চাঙ্কুকের অসুস্থতা তাদের একটা নতুন সুযোগ করে দেওয়া হামলা করার জন্য। আমার বিশ্বাস হচ্ছে না ম্যাম এমন কিছু করতে পারে। বোকাম চোখ ঘুরিয়ে সুগার দিকে তাকালো। সুগা অপরাধীদের মতো মাথা নিচু করে বারান্দার চেয়ারে বসে আছে। বোকাম দীর্ঘশ্বাস ছাড়ল। সময় মানুষকে বদলে দেয় সুগা। মিস্টার জেহুপের মেশে হিংস্রতা তার রক্তে মিশে আছে। সে সময় মায়া দেখালে জানে তেমন হিংস্র বাঘের ন্যায় খুবলে খেতেও জানে। অবিশ্বাস করার কিছুই নেই। পরিস্থিতি অনেক বিগড়ে যাচ্ছে বোকাম। সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। তোমার মনে হয় স্যার ম্যামকে ছেড়ে দেবে? পাল্টা আঘাত সেও করবে। এরকম চলতে থাকলে তাদের দুজনের হাতে আরেকজনের বিন্যাস নিশ্চিত। সবকিছু সামলে আসলে ম্যাম নিজেকে সামলাতে পারবে না সুগা। সত্যি মাঝে মাঝে খুব নিষ্ঠুর হয়। সুগা যেই সত্যি তল্লাশ করছে তা জানলে সে নিজেই ভেঙে গড়িয়ে যাবে। কিছু কিছু সত্যি গোপন থাকায় সবার জন্য মঙ্গল। সুগা নির্বিশেষে তাকিয়ে রইল বোকামের দিকে। তার নিজের সত্যিটা তো থেকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বয়সে সেই 1.5 থেকে 3 বছরের বড়। ছোটবেলা থেকে আরএমের অনাথ আশ্রমে বড় হয়েছে। তেকে প্রথম সে খুব একটা পছন্দ করতো না, কিন্তু ছোটতে যখন আশ্রমে আসতো তখন সে তার থেকে মুখ ফিরিয়ে রাখতে পারতো না। ধীরে ধীরে তের মায়ায় নিজেকে জড়িয়ে নিল। তে যখন দেশ ছেড়ে চলে যাচ্ছিল তখন সেও তের সাথেই ছিল। একা ছাড়েনি তেকে। চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে দিল সুগা। সত্যি যেন কখনো তের সামনে না আসে সেই দোয়াই করতে লাগলো। মিস্টার জিহুবকে ব্যবসার কাজে মাঝে মাঝে অনেক দেশেই ঘুরতে হতো। তের মা আর জিহুব শিকদারের ভালোবাসা বিয়ে ছিল। অসম্ভব ভালোবাসত সে তের মাকে। সুদর্শন জিহুবকে অনেকেই নিজের রূপের জালে ফাঁসাতে চাইতো, কিন্তু জিহুব কাউকে পাত্তা দিত না। বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার পরেও তখনও তাদের কোনো সন্তান হচ্ছিল না। তের মা সবসময় ডিপ্রেশনে ভুগত।
অনেক ডাক্তারও দেখিয়েছে। ও যখন কোনো কাজ হচ্ছিল না তখন সে জেহবকে আরেকটা বিয়ে করার কথা বলে। সেদিন জেহবের ভয়ঙ্কর চেহারা দেখেছিল সবাই। জীবনে প্রথমবারের মতো প্রিয়তমা স্ত্রীর গায়ে হাত তুলে ছিল সে। রাগ করে চলে যায় কানাডায় চীনের কাছে। এখানে জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসে সে। হতাশায় কষ্টে নিজেকে সামলাতে না পেরে নিয়মিত বাড়ি যাওয়া শুরু করেন। জিনু সব দেখেও কিছু বলতেন না, উল্টো ভাইকে আরো উস্কে দিতেন বউয়ের বিরুদ্ধে। নিজের কানাডিয়ান বান্ধবী লিন্ডাকে সারাক্ষণ জেহবে শিকদারের আশপাশে রাখতেন। লিন্ডা সারাদিন চিপকে থাকতো জেহবের সাথে। জেহব বিরক্ত হলেও কিছু বলতো না। কয়েকবার জিনের কাছে নিষেধ করেছিল যেন লিন্ডা তার আশেপাশে না আসে। জিন কানে নেয়নি সে কথা। অবশেষে জেহব সিদ্ধান্ত নেয় সে বাংলাদেশে ফিরে আসবে। নিজের স্ত্রীর থেকে আর দূরে থাকতে পারছে না তিনি। তখনই জিন জঘন্য এক পরিকল্পনা করেন। রাতের খাবারের সাথে ড্রাগস আর উত্তেজক মেডিসিন খাইয়ে দেন জেহবকে, আর লিন্ডাকে পাঠিয়ে দেয় জেহবের রুমে। ফলাফল যা হওয়ার তাই হলো। অপরের বোধে পাগল প্রায় জেহব লিন্ডাকে সেই অবস্থায় গলা চেপে ধরলেন। লিন্ডা কোনোভাবে বাঁচিয়ে নিলেও নিজের পরিকল্পনা সফল করতে পারেনি জিন। আরিম শুধু স্ত্রীর দিকে হতভম্ব হয়ে তাকিয়েছিল। প্রিয়সীর এমন বিনাশিনী রূপ তাকে ক্ষণে ক্ষণে মৃত্যু দিচ্ছিল। জিন ভেবেছিল ভাইকে ফাঁসিয়ে লিন্ডাকে তার সাথে বিয়ে দিয়ে দেবে, কিন্তু তা আর সম্ভব হলো না। জেহব হুঙ্কার ছেড়ে জিনকে প্রশ্ন করলেন, এই প্রস্টিটিউট রাতে আমার রুমে ঢুকলো কি করে জিন? আমি রুম লক করে ঘুমিয়েছিলাম। জেহব পাগল ঘোড়ার মতো আক্রমণ করতে চাইছিল লিন্ডার ওপরে। অবশেষে কোনো কুল কিনারা না পেয়ে সমস্ত দোষ লিন্ডার ঘাড়ে দিয়ে দিলেন মিসেস জিন। ভাইকে আশ্বস্ত করলেন এই কথা আর কাউকে জানবে না। রাগে ঘৃণায় জর্জরিত হয়ে জিহুব দেশে ফিরে আসেন। জিহুব তখন জাঙ্কুক তখন হোস্টেলের থেকে পড়াশোনা করে। ছোট থেকেই সে হোস্টেলে থাকতো, তাই বাড়িতে কি হতো তা সে জানতো না। দেশে আসার পর নিজের স্ত্রীর দিকে তাকাতে পারতো না জিহুব, তবে স্ত্রীর ভালোবাসায় বেশি দিন তাকে দূরে সরিয়েও রাখতে পারেনি। এর মধ্যে খবর আসে লিন্ডা প্রেগনেন্ট। জিহুব 1 কোটি টাকা দিয়ে লিন্ডার মুখ বন্ধ করে দেয়। লিন্ডার যমজ ছেলে হয়। ডেলিভারির সময় লিন্ডা মারা যায়। মিসেস জিন একটা ছেলেকে নিজের কাছে নিয়ে এলেও আরেকজনকে হসপিটালে ফেলে আসেন। তার কাজ হাসিল করার জন্য একজনই যথেষ্ট। অযথা টাকা খরচ করে দুজনকে পালন করার মানেই হয় না। আরিম তখনও স্ত্রীর ভালোবাসায় চুপ ছিলেন। আরেকটা ছেলেকে সে নিজের অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়, আর সেই ছেলেই হচ্ছে সুগা। জেহুবকে এ সম্পর্কে কিছুই জানানো হয়নি। সুগা কিছুটা বড় হতেই আরিমের তাকে সমস্ত সত্যি জানিয়ে দেয়। নিজের মায়ের উপর রাগ হলেও জেহুবকে কখনো ঘৃণা করেননি সুগা। তার মনে হয়েছে জেহুব যা করেছে তা একেবারে সঠিক। 3 বছর পর হলো তাদের সংসারে সত্যিকারের খুশি এসে ধরা দিল। সবকিছু ভালোই চলছিল। তের মার অ্যাক্সিডেন্টে মৃত্যু আবার সবকিছু এলোমেলো করে দিল। প্রথম থেকে হিংসে করলেও পরে তাকে বুকে নিয়ে আঁকড়ে রাখতো সুগা। কখনো ভাই হওয়ার দাবি নিয়ে তার সামনে দাঁড়ায়নি, তবে তার আরেক ভাই তার বাবার জান কেড়ে নিয়েছে এ সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নেই সুগার। কিছু কিছু সত্যি শুধু ধ্বংস ডেকে আনে। তাই জিহুব শিকদার এর কাছে নিজের জীবনকে খোলা বইয়ের মতো উপস্থিত করেছিলেন। তার এই জঘন্য অতীত জাঙ্কুকের কাছে হেফাজতে রেখে বলেছিলেন তে যেন কখনো এই সম্পর্কে জানতে না পারে, তাহলে সে আর তার আব্বুকে ভালোবাসবে না। জেহুবের মৃত্যুর পরেও
চাঙ্কুক তার অতীত কারোর সামনে আসতে দেয়নি। নিজের বাবার প্রতি রাগটা এতদিন কথায় প্রকাশ করলেও এবার সে হাতে কলমে করার জন্য উঠে পড়ে লেগেছে। আর এই নীরবতায় জিনকে এতটা বিমর্ষিত বানিয়ে দিয়েছে, যার শাস্তি তাকে পেতেই হবে। চাঙ্কুক অপারেশনে সাকসেসফুল হয়েছে। গুলি হাটের 1 ইঞ্চি উপর দিয়ে বেরিয়ে গেছে, তাই খুব একটা ক্ষতি হয়নি। তবে অতিরিক্ত ব্লিডিং এর জন্য এখনো জ্ঞান ফিরেনি। কয়েকদিন হসপিটালে থাকতে হবে। চাঙ্কুক কেবিনে শিফট করা হলে বোকাম আর সুকা গিয়ে দেখে আসে তাকে। চাঙ্কুকের জ্ঞান ফিরে 6 ঘন্টা পর। পিটপিট করে চোখ খুলে তাকিয়ে চারিদিকে তাকাতে চোখে পড়ে সোফায় পায়ের ওপর পা তুলে বসে ম্যাগাজিন পড়াতে দিকে। চাঙ্কুকের দিকে না তাকিয়ে উঠে আসে তে, হাতে একটা বুকে নিয়ে চাঙ্কুকের দিকে এগিয়ে যায়। চাঙ্কুক এখনো এক ধ্যানে তাকিয়ে আছে তের দিকে। তে বাঁকা হাসলো, বুকটা চাঙ্কুকের বেডের পাশে রেখে মোহনীয় গলায় বলল, মৃত্যুর যাত্রা কেমন ছিল মন্ত্রী সাহেব? চাঙ্কুক গরুল হাসল, সন্তর্পণে সার্জিক্যাল নাইফ হাতে তুলে নিল। তের বেডে এক হাত ভর দিয়ে চাঙ্কুকের দিকে ঝুঁকে আছে। চাঙ্কুক তের ভর দেওয়া হাতের রক বরাবর এক টান দিয়ে বাঁকা হেসে বলল, সেটা না হয় একটু উপভোগ করে আসো সোনা, আমি এখানেই ওয়েট করছি তোমার জন্য। হ্যাপি জার্নি। তের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। তে হতভম্ব চোখে তাকিয়ে আছে চাঙ্কুকের দিকে। চাঙ্কুক ভ্রু কুচকে ফেললো, মুচকি হেসে বলল, কয়েক ঘন্টা আগে আমিও এমন অবাক হয়েছিলাম। আমাদের ফিলিংস গুলো কতটা মিলে যায়, তাই না? বোকাম আর সুকা কেবিনে ঢুকে হতভম্ব হয়ে গেল। তে ততক্ষণে ঢলে পড়েছে ফ্লোরে। চাঙ্কুক হালকা হেসে শান্ত স্বরে বলল, 5 মিনিট পর আমার বউকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে বোকাম। এখানে আরেকটা বেডের ব্যবস্থা করো। আমি এখানে শুয়ে থাকবো আর সে বাইরে বাইরে ঘুরবে, তা হবে না। আর একটা কালো গোলাপের বুকের ব্যবস্থা করো। তেকে নিয়ে যাওয়ার পর চাঙ্কুক হালকা হাসলো। সুকা নিয়ে গেছে তেকে। বোকাম নিস্তেজ তেকে কোলে নিতে গেলে চাঙ্কুকের ভয়ঙ্কর ধমক খেয়ে থেমে গেছে। চাকরি জীবনে এই প্রথম চাঙ্কুক এভাবে হুঙ্কার দিয়ে ধমক দিয়েছে ওকে। ভয় দ্বিধা সব নিয়ে যখন বোকাম চাঙ্কুকের দিকে তাকিয়েছিল, তখন চাঙ্কুক গম্ভীর গলায় সুকাকে বলল, তেকে ডক্টরের কাছে নিয়ে যেতে। সুকা এই অপেক্ষায় ছিল। তের কাটা হাত দেখে কলিজা ছিঁড়ে যাচ্ছিল ওর। চাঙ্কুকের ভয় এতক্ষণ অস্থির হলো এক জায়গায় দাঁড়িয়েছিল। অনুমতি পাওয়ার সাথে সাথে তেকে নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেছে সে। বোকা মুখ ভোতা করে চাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। চাঙ্কুক ভ্রু কুচকে বলল, কি ম্যামকে এভাবে আঘাত করলেন কেন স্যার? চাঙ্কুক হালকা হাসলো। উঠে বসার চেষ্টা করতেই বোকা মিসেস সাহায্য করলো চাঙ্কুককে। বেডে হেলান দিয়ে বসে চাঙ্কুক বোকামের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, বাইরে তোমার ম্যাম সেফ নয় বোকাম। আমার অনুপস্থিতিতে তের ওপর আক্রমণ হতে পারে। আমি এখনো জানি না শত্রু কোথায় লুকিয়ে আছে, দেখতে কেমন তাও জানি না। আমি চাই না আমার অনুপস্থিতিতে তে বাইরে থাকুক। এমনিতে তো তোমার ম্যাম থাকবে না, তাই এই ব্যবস্থা। তোমার ম্যাম যেমন জেনে বুঝে আমার হার্টের ঠিক 1 ইঞ্চি উপরে গুলি করেছে, আমি তেমনি ওর হাতের শুধু চামড়াটাকেই ব্লাড লসের জন্য কিছুদিন দুর্বল থাকবে। এই বাহানায় ওকে এখানে আটকে রাখা যাবে। এখানে আরেকটা বেডের ব্যবস্থা করো। বোকাম হা করে তাকিয়ে রইল কিছুকাল, তারপর ঘোরের মধ্যেই বেরিয়ে গেল। চাঙ্কুক চোখ বন্ধ করে গা এলিয়ে বসে আছে। বুকের হালকা ব্যথা করছে। যেখানে তাকে এত যত্নে রাখি সেখানে আঘাত করলি বউ, এই যন্ত্রণা আমি ভুলবো কি করে? আর ভুল করিস না জান,
তোকে ক্ষমা করতে করতে আমি না আবার ক্লান্ত হয়ে যাই। আমার অভিমান আমার ভালোবাসার মতনই তীব্র, সহ্য করতে পারবি না। আপন মনে বিড়বিড় করে বুকের ক্ষতস্থানে হাত বুলালো জাঙ্কুক। প্রেয়সীর নিষ্ঠুরতা কষ্ট দিচ্ছে। কষ্ট নয়, মরণ যন্ত্রণা দিচ্ছে। সকাল হয়েছে অনেকক্ষণ আগে। তের এখন ঘুমোচ্ছে। জাঙ্কুক এক ধ্যানে তাকিয়ে আছে তের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে কপাল কুঁচকে নিল সে। না, দুইটা বেড নেওয়া মোটেই উচিত হয়নি। তার বেডটা যথেষ্ট বড়, এখানেই রাখা যেত তেকে। দূরে রেখে হয়েছে এক জ্বালা, বুকে চুমু খাওয়া যাচ্ছে না। কাছে থাকলে টুকটাক কয়েকটা চুমু খেয়ে ফেলা যেত। ঘুমিয়ে আছে, কিছু বলতেও পারতো না। জাঙ্কুক আনমনে ভাবলো, সে কি তার বউয়ের ঘুমের সুযোগ নিতে চাইছে? নিজের ভাবনাকে জানান দিয়ে ছুঁড়ে মেরে ভাবলো, এখানে সুযোগের কি আছে? আজব, বউকে চুমুকে দিচ্ছে হলে খেয়ে ফেলবো। জেগে থাকলেও খাবো, ঘুমিয়ে থাকলেও খাবো, বাধা দিলে অজ্ঞান করে খাবো। সে জন্মগত নির্লজ্জ। এখন কয়েকটা চুমুর অভাবে তো আর সে শুকিয়ে মরতে পারে না। সে বাংলাদেশের জাতীয় সম্পদ। একজন গণ্যমান্য মন্ত্রী হয়ে সে নিজেকে শুকিয়ে মেরে তো জনগণের ক্ষতি করতে পারে না। সকাল 10টায় হন্তদন্ত পায়ে কেবিনে ঢুকলো আরএম আর মিসেস জিন। মিসেস জিন তো এসেই তের দিকে তেড়ে গিয়েছে। তে এতক্ষণ কটমট করে তাকিয়েছিল জাঙ্কুকের দিকে। জাঙ্কুকও এক ভ্রু উঁচু করে তাকিয়েছিল তের দিকে। দেখে মনে হবে এখানে তাকিয়ে থাকার প্রতিযোগিতা চলছে। সেই সময় মিসেস জিন এভাবে তেড়ে আসা তের রাগের আগুনে ঘি ঢাললো। পাশে ফলের ছুরিটা হাতে নিতেই থেমে গেল মিসেস জিন। তের চোখ লাল করে যা মিসেস জিনের দিকে তাকিয়ে থেকেই একটা আপেলে ছুরি চালিয়ে দিল। আরএম অসহায় চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক সেদিকে পাত্তা না দিয়ে মুখ কুচকে তাকিয়ে রইল তার বাবার দিকে। এরকম একটা রোমান্টিক সময় তার বাবা এসে বাখরা দিল, এখন কেমন আছো? আরএম কেবল গলা শুনে মনে মনে ফুঁসে উঠল জাঙ্কুক। তবে তার ফেস আগের মতনই শান্ত। বাবাকে নিজের পাশে বসে গম্ভীর গলায় বলল, ভালো আর থাকতে দিলে কই? একটা নবদম্পতির হানিমুনে বাঁকড়া দিতে তোমার লজ্জা করলো না? আমি নিশ্চয়ই তোমার হানিমুনে কি বাঁকড়া দিইনি। দিলে আমাকে দুনিয়ায় এত তাড়াতাড়ি আনতে পারতে না নিশ্চয়ই। তোমার যন্ত্রণায় আমি আর বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবো না। তারা পড়াশোনায় কতটা পিছিয়ে যাচ্ছে জানো? এতটা দায়িত্ব জ্ঞানহীন দাদু হয়ে তুমি নিশ্চয়ই গর্বিত নও। ছেলের কথা শুনে এতক্ষণে কষ্ট পাওয়া বৃথা মনে হলো আরএমের। বাকরুদ্ধ হয়ে তিনটা প্রাণী তার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সেদিকে তার কোনো খেয়ালই নেই। সে নাক মুখ কুচকে চোখ বন্ধ করে আছে। আরএম এবার জিনের দিকে আহত চোখে তাকিয়ে ঝরে পড়ে যাওয়া পাখির মতো ছটফট করতে করতে বলল, এ আমার ছেলে নয় জিন। সত্যিকারে বলো, এটা কার ছেলে? হসপিটাল থেকে বদলে দেয়নি তো? মিসেস জিন অসহায় চোখে তাকিয়ে রইল স্বামীর দিকে। এই ভয়াবহ ঠোঁট কাটা ছেলের সামনে সে নিজেই ভয় ভয়ে আসে। কখন কি শুনিয়ে দেয় আল্লাহ মালুম। তে গা এলিয়ে দিল। এসব শুনে মাথা ঘুরাচ্ছে। তার এখন ঘুম প্রয়োজন। যতদিন এখানে থাকবে সে সারাদিন ঘুমাবে। ডিসিশন ফাইনাল। এসব ছি মার্কা কথা শুনে যে মটকা মেরে পড়ে থাকা ভালো। এতে পিঠ আর কোমর বাঁকা হলেও কিছু যায় আসে না। জিন বাসায় চলে গেছে। আরএম দুজনের বেডের মাঝখানে ফাঁকা জায়গায় বসে আছে। জাঙ্কুক কয়েকবার বিরক্ত চোখে তাকালো, সে সেভাবেই বসে আছে। জাঙ্কুক আর কথা বাড়ায়নি। কেবিনে বোকামের সাথে এক মহিলা প্রবেশ ঘুরতেই ভ্রু কুচকে গেল আরএমের। তার জানা মতে জাঙ্কুকের খবর গোপন রাখা হয়েছে। তাহলে এই মহিলাকে? তাদের পরিচয় কেউ তো মনে হচ্ছে না। মহিলাটি গিয়ে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিতেই জাঙ্কুক চোখ খুলল। মিষ্টি হেসে ক্রুল বিনিময় করে বুঝতে বলল তাকে,
বোকাম এক পাশে দাঁড়িয়ে আছে। সুগা অফিসে গিয়েছে। তের অবর্তমানে সেই সব কিছু সামলাচ্ছে। জাংকুক তার বাবার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আব্বু, ইনি ইনি রোজ আন্টি। ওনার সাথে আগামী শুক্রবার বিয়ে হবে তোমার। আরেন নিজের রাগ সংবরণ করতে পারলেন না। ছেলের এই পাগলামি তার মেনে নেওয়া যাচ্ছে না। চিৎকার করে বলল, একদম বাড়াবাড়ি করবে না জাংকুক। পাগলামির একটা লিমিট থাকে। এইসব বলতে তোমার বিবেকে বাজছে না? তোমার মা শুনলে কতটা কষ্ট পাবে ভেবে দেখেছো? আমাকে রাগিয়ে দিও না জাংকুক। আমি যদি আদর করতে পারি তাহলে শাসনও করতে পারবো। জাংকুক তার বাবার চোখের দিকে তাকালো। জাংকুকের চোখে আজ শুধু ক্ষোভ আর বাবার প্রতি। জাংকুক আরেনের চোখে চোখ রেখে ভয়ানক ঠান্ডা গলায় বলল, তাহলে 25 বছর আগে কেন শাসন করনি আব্বু? তখন যদি শাসন করতে তাহলে আজ এই দিন দেখতে হতো না। আর মিসেস জিন স্বামী হারানোর কোনো ভয়ও নেই। থাকলে সে অন্যের স্বামী এভাবে কেড়ে নিত না। আমার মুখ খুলিও না আব্বু, তাতে শুধু ধ্বংসই হবে। বিয়ের জন্য তৈরি হও। নিজেকে ঠিক ততটা উৎফুল্ল করো যতটা নিজের প্রথম বিয়েতে ছিলে। বছর ঘুরতেই তের জন্য ননদ চাই, আর এটাই আপাতত তোমার শাস্তি। আপনাদের যদি এই পার্টটা ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।